আমার নাম জান্নাতুল নাইম বিনু, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলএম করছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, রিপাট্রিয়েশন তো আসলে ফেল হওয়ার পসিবিলিটি আছেই। সেই ক্ষেত্রে কি আসলে মানে আমরা যে মেইন স্ট্রিমের সাথে ওদেরকে মিক্স করা, যে মানে বাংলাদেশে যদি ওরা থেকে যায় সেই ক্ষেত্রে আসলে মানে বাংলাদেশের উপরে জিনিসটা তো অনেক নেগেটিভ হবে, কিন্তু এটা কি পসিবল? মানে ওদেরকে তো নিশ্চয়ই অনেক বছর ধরে এইভাবে রেখে দেওয়া যাবে না, এবং রিপাট্রিয়েশন যদি পসিবল না হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের সাথে আসলে মানে কি করার আছে বাংলাদেশের সেটেলমেন্টের কোনো অপশন আছে কিনা? ওকে, ক্লিয়ার। এরপরে আমরা দু একটা প্রশ্ন একবার নিয়ে নিই, যদি আর কারো কোনো প্রশ্ন থাকে। So there is none? Tired of listening. Okay. কারো কোনো প্রশ্ন নাই আর? আচ্ছা, আরেকজন প্লিজ। ইয়া, আমি হচ্ছে জেবাসাদিদা স্যার, আমি একজন ডিইউ এবং গ্র্যাজুয়েট অ্যালামনাই দায়রাতে আছি। সো আমার কোশ্চেনটা ছিল যে বক্তিয়া স্যার হচ্ছে বার্মিজদের মানে রোহিঙ্গাদের টেরিটরিয়াল আইডেন্টিটি ব্যাপারটা বলছিলেন। সো আমি আই ওয়াজ ওয়ান্ডারিং যে অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ল্ডে তো আমরা অনেক এথনিক গ্রুপই দেখি যাদের অ্যাকচুয়ালি টেরিটরিয়াল আইডেন্টিটি থাকার পরও they don't always get to enjoy the right to live in actually territory that is designated just for them. So in that যখন আমরা কুর্দদেরকে দেখছি, they have been struggling for a long time, but এখন তারা কোনো টেরিটরি পায়নি। So in that case রোহিঙ্গাদের এথনিক বা টেরিটোরিয়াল আইডেন্টিটি থাকার পরও do they get to enjoy that territorial like right? So but পড়লেও সেক্ষেত্রে Kurder moto they have never actually gone through that long history of armed struggle. So in that case, আমরা কি এই আইডেন্টিটিটাকে টেরিটোরিয়াল একটা সভেরেনিটিতে actually রূপ দিতে পারার কল্পনাটা করতে পারি না? Is that relevant? Okay. So, yeah. Okay. Thank you. Is there anything else? আর যদি কারো কোনো question? আচ্ছা. So probably that will be the last one, hopefully. Yeah. Okay, আপনাদেরকে থ্যাঙ্কস। ডক্টর সানসুদ্দার সাজেন উনি কিছু আলাপ করছেন, এটা খুব ভালো লাগছে। ওনার সাথে জাস্ট আমি একটা কথা বলবো, বেশি না। আমরা আমাদের শুধু রোহিঙ্গা ইস্যু না, যদি আমাদের সামনে আসামের ইস্যু তৈরি হয় বা মানে শঙ্কা তৈরি হয়, যে কোনো ক্ষেত্রেই আমরা এই স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, গভর্নেন্স ইত্যাদিকে একটু পাশে রেখে আমরা যদি হিস্টোগ্রাফিকে নিয়ে যদি একটু রিথিঙ্ক না করি, তাহলে পরে মনে হয় না এই পুরো বিষয়টা চেঞ্জ হবে আর কি। আপনার ওই আহমেদ মান্নান উনি বলতেছিলেন 17 সালের দিকেই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আর কি, যে 47-এর যে পার্টিশন হিস্টোগ্রাফি সেইটার সবচেয়ে বড় বলি হচ্ছে রোহিঙ্গা। তো আমাদের এখানে যে ইন্ডিয়ান হেজিমনের যে হিস্টোগ্রাফিটা আছে আর কি, সেটাকে মনে হয় রিথিঙ্ক করতে হবে। কারণ চট্টগ্রাম বা আপনার বেঙ্গল বা পুরো আরাকানের এই মানে রিজিয়নটা, এটা একটা কসমোপলিটন ছিল। মানে আপনার বেঙ্গলের যে মানে পিরিয়ডটা, সেই কসমোপলিটনিজম কিভাবে ফাংশন করছে আমাদেরকে মনে হয় আমাদের রিইমাজিন করা দরকার আমাদের হিস্টোগ্রাফিকে। আই থিঙ্ক এটা কিভাবে করতে পারি এটা যদি বলেন আর কি। থ্যাঙ্কস। Okay, so that question is towards you. Okay, this is the last one. Yeah, Mike Ojashte. So we have 4 questions. Very quickly, just. আমার প্রশ্ন হচ্ছে যে মানে বাংলাদেশ আর মিয়ানমার যে রোহিঙ্গা ইস্যুটা আছে, এটা সলভ করার জন্য যে সফট পলিসিগুলোর কথা বলা হচ্ছে, লাইক ট্রেড, বাইল্যাটারাল এগ্রিমেন্টস এন্ড এভরিথিং, কিন্তু সমস্যা হচ্ছে আমি মানে আমার পার্সোনাল অপিনিয়ন আমি দেখতে পাচ্ছি যে রোহিঙ্গা ক্রাইসিসটা মোস্টলি একটা এথনিক ক্ল্যাশ, ডিপলি রুটেড ইন সাম সর্ট অফ বার্মিজ ন্যাশনালিজম। আসলে আপনার মতে মানে কতটুকু সাস্টেইনেবল হতে পারে এরকম সফট পলিসি যে কতদিন আসলে আপনি মানে এই ধরনের কনফ্লিক্টটাকে আসলে মানে দমিয়ে রাখতে পারবেন, মানে সাস্টেইনেবল কতটুকু হবে? Okay, so is soft policy a feasible option or viable option? Yeah, okay, thank you. So I think we have got 4 questions. প্রথমে যদি হচ্ছে গিয়ে there is a question of possible integration, there is a question of territorial identity যেটা বক্তিয়ার স্যারের কাছে সরাসরি এসেছে, হিস্টোরিওগ্রাফিক কোয়েশ্চেনটা আমি আপনাকে ডিরেক্ট করছি, অ্যান্ড দেন there is a question of
viability or visibility of soft policy. So, what is the the possibility of possible integration of Rohingya? আমরা বারবার বলছি যে ওনাদের রিপ্যাট্রিয়েশনের কথা, বাট ইফ রিপ্যাট্রিয়েশন ইজ নট পসিবল অ্যাট অল, তাহলে ইন্টিগ্রেশন উইথ দ্য হোস্ট কমিউনিটি, ইজ দ্যাট আ সলিউশন দ্যাট we may think, or that is absolute no? So স্যার কি আপনি ব্রিফলি বলছি। ইংরেজিতে একটা কথা আছে যে জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড। তো এটাকে একটু কনভার্ট করে আমি দেখছি রিপ্যাট্রিয়েশন ডিলাইড, রিপ্যাট্রিয়েশন ডিনাইড। তো আমি একটা লেখাও লিখছি। তো এখন যেটা হচ্ছে যে ইনফর্মাল ইন্টিগ্রেশন কিন্তু হচ্ছে, অলরেডি হচ্ছে। নেইবারহুডে আপনি যদি দেখেন বিয়ে শাদী হচ্ছে, এটা হচ্ছে রোহিঙ্গা কমিউনিটির লোকজন তারা বেরোয় যাচ্ছে, সারাদিন কাজ করছে, আবার ক্যাম্পে চলে আসছে। তো এখন এই রিয়েলিটি যখন এরকম, তখন যদি, এবং রিপ্যাট্রিয়েশনও হচ্ছে না, এবং স্কিল এডুকেশন এগুলোও যখন আমি দেখছি যে হচ্ছে না, আমার মনে হয় ধীরে ধীরে একটা অল্টারনেটিভ চিন্তা রাখতে হবে। মানে এখন কালকেই যদি আমি বলে দিই যে রিপ্যাট্রিয়েশন হচ্ছে না, সো আমি এডুকেশন করে দিই, তাহলে একটা ব্যাকক্ল্যাশ হবে কমিউনিটির মধ্যে, যেহেতু ওই জায়গাটাতেও একটা সমস্যা তৈরি হচ্ছে, টেনশন তৈরি হচ্ছে হোস্ট এবং রোহিঙ্গা কমিউনিটির মধ্যে। তো এটা নিয়ে আলাপ তুলতে হবে, কথা বলতে হবে, রাষ্ট্রীয়ভাবে একটা পলিসির মধ্য দিয়ে নিয়ে আসতে হবে। যেমন বিভিন্ন এনজিও কিন্তু ছোটো ছোটো করে তাদেরকে সক্ষমতা তৈরি করছে, তাদের কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে। গতকাল রাতেও একটা ওয়েবিনারে ছিলাম, আমেরিকান জেএফএল, আইপিএ, ওরা করতেছিল যে কীভাবে লাইভলিহুড অপরচুনিটিস বাড়ানো যায়। আমরা আরেকটা প্রজেক্টে কাজ করছি, কী করে লাইভলিহুড অপরচুনিটি আছে কি না অ্যাসেস করা। তো এই জিনিসগুলোর কথা যদি আমরা ধীরে ধীরে শুরু করি, ভাষাচরে যেমন একটা গ্রুপকে নিয়ে আসা হলো, এদেরকে আইডেল না রাখা, তাদেরকে কর্মক্ষম করে তোলা, মানে প্রোডাক্টিভ ফোর্সে যদি আমি কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান আমাদের হতে পারে। সিকিউরিটি এবং তাদের ওয়েলবিং, তাদের মেন্টাল ট্রমা, তাদের যে পিটিএসডি, মেন্টাল হেলথ, এই সব কিছু আসতে পারে। তো এটা আমার মনে হয় এই আলাপটা ধীরে ধীরে তোলা দরকার। এই মুহূর্তে বলা মুশকিল ইন্টিগ্রেশনের ফর্মেশনটা কেমন হবে, কিন্তু ইভেনচুয়ালি সেদিকেই যাচ্ছে। 35-40 বছর ধরে যারা রেফিউজি স্ট্যাটাস নিয়ে রোহিঙ্গারা আমাদের এখানে আছে, তারা কিন্তু অলমোস্ট আমাদের সোসাইটির সাথে মিশে গেছে। তো এটা ইভেনচুয়ালি হয়তো একটা পর্যায়ে শুরু হবে, অফিসিয়ালি আমাদের এটা ডিল করতে হবে। Okay, I have a different, but okay, I'll share my opinion later. Anyway, sir. থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। একটা ব্যাপার কি, যে এই ধরনের যে আইডেন্টিটিগুলি নিয়ে আমরা কথা বলছি, যে টেরিটোরিয়াল ক্লাইমের উপরে যে আইডেন্টিটিগুলি দাঁড়িয়ে আছে, এটা বেসিক্যালি এথনিক মাইনরিটিদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইট ইজ ওপোজ টু দি স্টেট, এবং মোস্ট অফটেন ইনভেন্টেড। যে পিপল, এবং নাথিং রং উইথ ইট, ইনভেন্টেড হলেই একটা আইডেন্টিটি লেস ভ্যালিড হয়ে যায় না, বিকজ মানে আইডেন্টিটি হিস্টোরিক্যালি সবসময় ইনভেন্টেড হয়, এবং এটার একটা কনভার্সন চলতে থাকে। তো রোহিঙ্গা আইডেন্টিটিটা, এটা ওই অঞ্চলের মধ্যে এই পপুলেশনটার, দেখবেন যে এটা অ্যাপারেন্টলি আর্টসার প্রেজেন্স, অন্যান্য প্রেজেন্সে এটাকে একটা মুসলিম দেওয়ার চেষ্টা হয়, কিন্তু মূল আপনি যদি রোহিঙ্গাদের সাথে কথা বলেন, তাদের বিলঙ্গিং টু দ্যাট টেরিটরি কল রোয়াং, ওই টেরিটরিটার সাথে তাদের যেই ক্লেম, সেই ক্লেমটার সাথে জড়িত। এবং সিমিলারলি আমাদের এখানে জুম্মা ওয়াজ অ্যান ইনভেন্টেড আইডেন্টিটি চিটাং হিল ট্র্যাক্টে, যে জুম্মা যে আইডেন্টিটিটা, এটাও ইনভেন্টেড, অ্যান্ড ইট ইজ পার্ট অফ দিয়ার স্ট্রাগল এগেইনস্ট দি নেশন স্টেট কল বাংলাদেশ অর পাকিস্তান, বা এই সেখান থেকে। তো এটা চলবেই, কারণ এথনিক আইডেন্টিটির তো একটাই মিনিং, এটা নাম্বার দিয়ে হয় না। একটা হচ্ছে এ সেন্স অফ নেশনহুড দ্যাট ডাজন্ট হ্যাভ এন স্টেট অর ডিড নট ফর্ম এ স্টেট। যেটা স্টেট আর এথনিক আর নেশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আজকে মডার্ন সেন্সে যেটা হচ্ছে নেশন, তারাই হচ্ছে যারা একটা টেরিটোরিয়ালি ডিমার্কেটেড স্টেট তৈরি করতে পেরেছে, আর যারা পারেনি। এবং তার মধ্যে যে অন্যান্য যে ইগুলি আছে, সেটা নিয়ে তো আলাপ হতেই পারে, কিন্তু টেরিটোরিয়াল আইডেন্টিটি এটা, এবং migration history is very historiography, of course I agree with him, historiography is very important, but historiographyর জায়গা থেকে ওই কনসিডারেশনটা থাকা উচিত যে how deep shall we dig to the history, যেখানে মাইগ্রেশনের অফটেন যেটা বলা হয় যে very vague elusive
ক্লেম দিয়ে যে এত বছর আগে ওনারা এখানে এসেছিল কি এসেছিল না, তার চেয়ে তো আসলে যে মডার্ন স্টেটগুলি ওই হিস্টোরিক্যাল ক্লেমগুলি করছে সেই স্টেটগুলি তো নন এক্সিস্টেন্ট ছিল। 47-এর আগে নাফ কোনো বাউন্ডারি ডিমার্কেট করতো না, তাই না? নাফ কোনো বাউন্ডারি ডিমার্কেট করতো না। এখন সেখানে ফলে আমাদেরকে বুঝতে হবে এই আইডেন্টিটিগুলি অলওয়েজ একটা স্ট্রাগল এগেনস্ট দি মানে একটা এক খুবই ডমিনেটিং এবং রিপ্রেসিভ নেশন স্টেটের এগেনস্টে এই ধরনের আইডেন্টিটিগুলি আসলে তৈরি হয় এবং মানে লিভড হয়, সেলিব্রেটেড হয়। থ্যাংক ইউ। আচ্ছা, আমি বকিয়া স্যারের ওই পয়েন্টটা থেকে আসি যে রিইমাজিনেশনের যে কথা বলতেছিলেন, ওটা মানে ফান্ডামেন্টাল জায়গা হিসেবে মনে করি যে নেশন স্টেট এইটা দ্বারা একদম মানে সারাক্ষণ এটার মধ্যে থাকার থেকে বাইরে হতে হবে আর কি। এবং ওই যে যদি মানে সলিউশন আকার কেউ বলে যে আরো বেশি যে ইন্ডিয়া চারিদিকে বর্ডারের কাটাতার বসাচ্ছে, যদি এই টাইপের যে আইডিয়াগুলো আমার মনে হয় এগুলো থেকে একটু দূরে থাকলে রিইমাজিনেশন করতে সুবিধা হবে, মানে ব্রেনে স্পেসটা থাকবে আর কি নতুনভাবে ভাবা। আর এমনিতে সহজ যেগুলো সবসময় যেটা হয় মানে আপনি আরো বেশি হিস্ট্রি চর্চা করবেন, আপনার কোথায় কোথায় কানেকশন ছিল সেটা থাকবে। সাইমাপা যেটা বলছে যে আসলে তো একটা হিউজ পরিমাণে একটা ট্রেড অপরচুনিটি আছে, কারণ আপনি কিছুদিন আগেও যখন দেখবেন যে যখন এখানে পাইরেসি বেড়ে যায়, জেলেদের ধরে নিয়ে যায়, তখন বেশ কতগুলো রিপোর্ট আসছে যে বাংলাদেশ আসলে কি কি জিনিস নিয়ে আসে আর কি কি আনতে পারে, সেটা কিন্তু একটা হিউজই। কারণ আপনি বাংলাদেশের ছোট হলেও একটা এই যে আমরা তো সবসময় বড় এফবিসিসিআই এদের কথা শুনি, আমেরিকান চেম্বার অফ কমার্সের কথা শুনি, কিন্তু মিয়ানমারের সাথেও একটা চেম্বার অফ কমার্স আছে। ওই লোকটাকে কেউ খুব একটা পাত্তা দেয় না আর কি, যেহেতু ছোট আর কি। তো ওই লোকটাকে একদিন আপনারা মেবি ডাকতে পারেন, শুনতে পারেন যে আসলে বাংলাদেশের সাথে কি কি ট্রেড হয় এবং কি কি ট্রেডের অপরচুনিটি আছে, পার্টিকুলারলি এই আরাকান বা রাখাইন এই অঞ্চলটাতে। সো আপনি ট্রেডের একটা আরেকটা বিষয় আমি বলবো যে এই যে একটা হিউজ পরিমাণ পপুলেশন যারা ওইখানে যদি আপনি রিপ্যাট্রিয়েশন করতে পারেন বা যেটাই হোক, তো ওইটা কিন্তু আসলে আপনার জন্য বার্ডেন নোট একটা স্ট্রেংথ। মানে আমি সবসময় বলি যে বলে যে হলে কে গ্যারান্টি দিবে, একটা প্রশ্ন আসে যে ওখানে যে আবার আক্রমণ করবে না আরাকান আর্মি বা মিয়ানমার আর্মি, তো ওইটা সবসময় বলে আমরা বড় রাষ্ট্রের দিকে তাকাই, হয় চায়না নাই ইন্ডিয়া নাই আমেরিকা। আসলে ওইটা সত্যিকার গ্যারান্টি দিতে পারে বাংলাদেশ, কারণ বাংলাদেশকেই ওই টোটাল ডিপ্লোমেসির রোলটা প্লে করতে হবে বাংলাদেশকে। বাকিরা এখানে তাদের খুব মানে ছোট ছোট ইন্টারেস্ট, চায়না ওখানে তার একটা ওখানে বাংলাদেশের এই যে মানে চট্টগ্রাম পোর্টের মধ্যে তার আরেকটা পোর্ট সে ডেভেলপ করতেছে, ইন্ডিয়া তার ক্যালাডান প্রজেক্ট ডেভেলপ করতেছে, বাংলাদেশের ওখানে যে পরিমাণ ইন্টারেস্ট অন্য কারো ওই পরিমাণ নাই। তো ফলে ওই গ্যারান্টারটা বাংলাদেশকে হয়ে উঠতে হবে। থ্যাংক ইউ। Thank you. Last question about the viability of soft policy, bilateral agreement. এগুলো আসলে maybe সাইমা ম্যাডাম অথবা ওকে আমি আসলে এত পেসিমিস্টিক হতে চাই না, আমি মোটামুটি খুবই অপটিমিস্টিক। কারণ হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে পৃথিবীর ইতিহাসে অনেক উদাহরণ আছে যেখানে অত্যন্ত খারাপ সম্পর্ক থেকে অত্যন্ত ভালো সম্পর্কে রূপ নিয়েছে রাষ্ট্রগুলোর মধ্যে। ইউরোপ বড় উদাহরণ। বছরের পর বছর ইউরোপিয়ান দেশগুলো যুদ্ধ করেছে, একে অপরকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও দে হ্যাভ emerged as a unified region with a different identity, a unified identity through the EU. জার্মান এবং ফ্রেঞ্চদের সেরকম করে দেখা মানে উদাহরণ হিসেবে দেখা যায়, যেখানে তারা তাদের যে বিটারনেস ছিল অনেক শত বছরের, সেগুলোর ঊর্ধ্বে উঠে এখন একই প্ল্যাটফর্মে একসাথে একই রকমভাবে সব পলিসি তৈরি করছে। এই জন্য আমি বলবো যে মায়ানমারের সাথে আমাদের সেই ধরনের যুদ্ধের ইতিহাস নাই, আমাদের সেই রকম কোনো এথনো রিলিজিয়াস মানে কি কনফ্লিক্টের উদাহরণও নাই। যে ধরনের কনফ্লিক্টগুলো আমাদের আছে সেগুলো থেকে উত্তরণ ঘটানো আসলে আমার কাছে মনে হয় যে খুবই সম্ভব, এবং সফট যে পাওয়ার সেগুলো বাংলাদেশ কাজে লাগাতে পারে। একই সাথে যদি ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্সি তৈরি করা যায়, সেটা একটা বড় মানে কি ইনসেন্টিভ হিসাবে মায়ানমারের জন্য কাজ করতে পারে। কারণ মায়ানমার অলরেডি খুবই আইসোলেটেড একটা দেশ হিসাবে, এবং বাংলাদেশের তুলনায় আসলে ইকোনমিক্যালি ওরা অনেক বেশি উইক, পুয়ার। তো সেই সব দিক থেকে বাংলাদেশের এই জন্য আমি বলছি যে আমি অপটিমিস্টিক যে আসলে এইসব সমস্যার সমাধান করা আসলে সম্ভব।